আমাদের প্রত্যয়। ধন্যবাদ সবাইকে আজকের এই জীবন বাঁচানোর উদ্যোগের মানববন্ধনে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদুল্লাহ মধু ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে এখানে এমন একটি সময় উপস্থিত হয়েছি যে সময় বাংলাদেশের আনাচে কানাচে, সড়কে মহাসড়কে সাধারণ শিক্ষা মানুষ সহ অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। প্রতিনিয়ত পত্রিকার হেডলাইনে দেখতে হচ্ছে অমুক জায়গায় এতজন মানুষ। শেওড়াবাজার বাস স্ট্যান্ডে ঘাতক বাস চালক অতি গতিতে বাস চালিয়ে বলা যায় একদম ইচ্ছাকৃত ভাবেই আদনান তাহসিনের প্রাণ কেড়ে নেয়, যা প্রথম আলো সহ অনেকগুলো দেশি বিদেশি মিডিয়াতে আসে, যুগান্তর সহ অনেক দৈনিক পত্রিকাতে আসে। সরকারের বিভিন্ন মহলে আমরা স্মারকলিপি দেই এবং কি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা স্মারকলিপি দেই। কিন্তু দুঃখজনক ও বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক, আমরা আজ পর্যন্ত দেখতে পাই নাই যে আদনান তাহসিনের হত্যার সাথে যারা জড়িত তাদের একজনকেও গ্রেফতার করা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, এটা একজন বাবার জন্য লজ্জাজনক, একজন ভাইয়ের জন্য লজ্জাজনক, একজন অসুস্থ বাবার জন্য সেটা অত্যন্ত লজ্জাজনক। স্বাধীনতার 47 বছর পরে যদি সাধারণ জনগণের যানবাহনের নিরাপত্তা না থাকে, তার হত্যাকারীর বিচার না হয়, তাহলে সেটা আমাদের জন্য হতাশাজনক, এমনকি পরবর্তী প্রজন্মের জন্য সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব রিয়াদকে। ধন্যবাদ সবাইকে আজকে প্রচন্ড রোদ্রের মধ্যে রোজা রেখে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে সড়কে আদনান তাহসিন হত্যার 100 দিন পূর্ণ হলো। আমরা অত্যন্ত ভালোবাসার সহিত আপনাকে স্মরণ করব এবং ওর জন্য সবাই দোয়া করব। বিষয় হচ্ছে এখানে শুধু যে ঘাতক ড্রাইভারের দোষ ছিল এরকম না। যখন তাসিনকে হসপিটালে নেওয়া হয়েছিল তখন তো তাসিন মৃত ছিল না। হসপিটাল ডাক্তার, হসপিটাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব অবহেলা করেছে। তারা বলেছে যে এটা আমাদের না, এটা পুলিশ কেস হবে, ঢাকা মেডিকেলে নিতে হবে। তাদের যে অবহেলা, এই অবহেলার কারণেও কিন্তু তাসিন অনেকটা মৃত্যুর দিকে আগাই গেছে। তাহলে এখানে শুধু ঘাতক ড্রাইভার না, এখানে ঘাতক ডাক্তারও। একজন ডাক্তারের উচিত মানুষের জীবন বাঁচানো, একজন অসুস্থের জীবন বাঁচানো, তাকে সেবা করে একজন ডাক্তারের কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে যদি একজন ডাক্তার বলে যে এটা পুলিশ কেস, এখানে আমাদের কিছু করার নাই, তাহলে এখানে হত্যাকারী শুধু ড্রাইভার না, হত্যাকারী একজন ডাক্তারও। তারপরে একটু আগে মধু ভাই যে বিষয়টা বললো যে পাতা সিগন্যালে 18 তারিখ শনিবারে সকাল 7টার দিকে ওইখানে যে মারা গেছে উনি আমার মামি, ওইখানে বাতা সিগন্যালের মধ্যে একটা ব্যস্ততম সড়ক, যদি সেখানে 4টা রাস্তা যদি ছাড়া থাকে, একটা সিগন্যালের 4টা রাস্তায় যদি খোলা থাকে, তাইলে কিভাবে সড়কে নিরাপত্তা চাই আমরা, কিভাবে সড়কে নিরাপত্তা পাবো? 4টা রাস্তা, 4 দিক থেকে 4টা গাড়ি আসবে, তখন সেখানে তো একটা দুর্ঘটনা অবশ্যই ঘটবে। আমার মামিদের গাড়িটা যাচ্ছিল শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে, আর নিউ এলিফ্যান্ট রোড থেকে একটা গাড়ি আসলো, দুইটা একটা গাড়ি আমাদের মানে আমার মামির গাড়িটাকে পাশ থেকে ধাক্কা দিল ওই গাড়িটা। তাহলে ওইখানে ট্রাফিক কইছিল তখন
ট্রাফিকের কি দায়িত্ব ছিল না ওই সড়ক নিয়ন্ত্রণ করে সিগন্যালটা নিয়ন্ত্রণ করা? ট্রাফিক কইছিল। ট্রাফিকের কাছে আমার প্রশ্ন যে পাতা সিগন্যালের মধ্যে একটা ব্যস্ততম সিগন্যাল এইরকম একটা দুর্ঘটনা কিভাবে ঘটে? তাছাড়া সুপ্রভাত আরবারকে চাপা দিল, চাপা দেওয়ার পরে বিচার পেলাম কি আমরা শুক্রবারের রুট পারমিট বাদ হয়েছে। আর রুট পারমিট বাদ হলে কি হবে? শুক্রবার এখন আকাশ নামে চলতেছে, রাস্তায় খুব ভালোভাবে চলতেছে। এতে কি হলো? কোম্পানির কিছু টাকা খরচ হলো, গাড়ি নতুন রং করছে, রং করে রাস্তায় চালাইতেছে। এভাবে একজন করে চাপা দিবে, গাড়ির নাম পরিবর্তন করে নতুন নামে রাস্তায় গাড়ি চলবে। আমরা কি বিচার পেলাম? আমরা বিচার করবো ড্রাইভারের, এখানে কোম্পানির কোনো দোষ নাই। আমরা ড্রাইভারের বিচার করবো, ড্রাইভারকে শাস্তি দিব। আমরা বিচার করতেছি গাড়ি কোম্পানির রুট পারমিট বাদ করতেছি। বাদ করলে লাভ কি? শুক্রবারের বাদ করে হয়েছে, আকাশ নামে চলতেছে। এইভাবে এগুলো কোনো বিচার হতে পারে না। এগুলো শুধুই প্রশাসন, শুধুই লোক দেখানো। এরকম বিচার আমরা কখনোই চাই না। বিচার হবে এরকম হাতক ড্রাইভারের ফাঁসি, অথবা একটা যেমন আমরা 8 দফা দিয়েছিলাম ওই 8 দফা অনুযায়ী বিচার হবে। 8 দফা অনুযায়ী সড়কে নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে। আর প্রতিদিন অনেক মানুষ সড়কে মারা যাচ্ছে, তাদের খেয়াল কি কেউ রাখে? এই মানুষগুলো কারো না কারো ভাই, কারো না কারো বাবা, কারো বোন। আমার মামি আসছিল ঢাকায় মামাকে ডাক্তার দেখানোর জন্য, সাথে ঈদের শপিং করবে। মামি তো ঈদ করা হলো না, মামার অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, কি না কি হয় বলা যায় না। তাহলে এইটা তো আমরা চাই নাই। ওনাদের ফ্যামিলির একটা ফ্যামিলির 7 জন মানুষ একই দিনে অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা কবলে পড়ছে। ফ্যামিলিটার কি অবস্থা এখন? ফ্যামিলিটা সবার মানসিক যেরকম মানসিক অবস্থা খারাপ, এবং সব দিক থেকে সব ধরনের মানে ওনাদের একেবারে বেগতিক অবস্থা। এভাবে চলতে পারে না কখনই। আমরা এইরকম দেশ চাই না, এরকম সড়ক চাই না। সড়কে প্রতিটা বাস হেল্পার ড্রাইভারের কাছে এক একজন মানুষ জিম্মি, ওনারা জিম্মি করে রাখে, ওনাদের ইচ্ছা মতো আচরণ করে সড়কে। কিছু বললে ধর্মঘট, কিছু বললে গাড়ি বন্ধ, সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। আমরা তো এইভাবে চাই না। তাই সবার কাছে আমার একটাই চাওয়া যে আমরা এই আন্দোলনটা আরো জোরদার করবো। সড়কে যতদিনে নিরাপত্তা বাস্তবায়ন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। আর আমি আবারও সেই কথা বলতেছি যে যেহেতু রমজান মাস, আমরা তারাবি পরে তাসিমের জন্য সবাই দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন ওকে জান্নাত দান করে, এই কামনায় আমাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে আদনান তাহসিন হত্যার প্রতিবাদে বিচারহীনতার 100তম দিনে বক্তব্য নিয়ে আসছেন আদনান তাহসিনের প্রতিবেশী এবং কি আদনান তাহসিনের চাচা মাহবুবুর রহমান। আমি ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো, বড় দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে আমার বড় ভাইয়ের ছেলে তাসনিম আদনান তাহসিনের হত্যার 100তম দিনের প্রতিবাদ করার জন্য আমরা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। অনেক কষ্ট মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটো কথা বলার জন্য। যে এই দেশে আপনারা জানেন যে সাধারণ মানুষ যদি রাস্তা অ্যাক্সিডেন্টে মারা যায় তার খবর কখনো আসে না। একটা মেধাবী ছাত্র, একটা ঘাতক বাস তাকে মেরে চলে গেল। আজকে 100 দিন হয়ে গেল, 100 দিন পর্যন্ত পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারলো না, কোনো একটা কিছু উদ্যোগ নিতে পারলো না। আমরা সাধারণ মানুষরা আমাদের স্থানটা কোথায়? আমরা থানায় বারবার গিয়েছি, প্রশাসনের দরবারে হাতে পায়ে ধরেছি, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছি, আমরা আইনের সহায়তার জন্য প্রত্যেকটা ধারে গিয়েছি, ভারপ্রাপ্ত মেয়রের কাছে আমরা গিয়েছি। এমন কোন মানুষের কাছে নাই যে আমরা এটা হত্যা বিচারের জন্য যাইনি, আমরা কারো কাছে কোনো আশার কিছু পাই নাই। তাই বাধ্য হয়ে আজকে এই প্রেস ক্লাবের সামনে তার হত্যার বিচারের জন্য, তার ঘাতককে ধরার জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। এই আমার সাধারণ ভাইরা যারা আলালের ঘরে দুলাল আছেন তাদের কাছে কষ্টটা বুঝা আসবে না। আপনারা যারা সাধারণ মানুষ, যারা আমাদের পাশে থেকে অন্তত আমাদের অনুভূতিটাকে একটু কাজে লাগাইয়ে বাংলাদেশ সরকার এবং প্রশাসনকে আমাদেরকে বুঝাইতে হবে
আমাদের পাশে থাকুন, আমাদের পাশে একটু লড়ুন, আমাদের মানুষদেরকে একটু হত্যার বিচার পাওয়ার জন্য আবেদনটা আপনাদের কানে পৌঁছিয়ে দিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রেস ক্লাবের মাধ্যমে সবার কাছে আহ্বান করতেছি, এরকম হাজার হাজার নিরীহ মানুষ রাস্তার মধ্যে বিনা বিচারে বিনা হত্যার মানুষ মারা যাচ্ছে। আপনারা আসুন, এদের পাশে দাঁড়ান। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি। আমি আমার একটা ব্যক্তিগত ঘটনা করি। গত সপ্তাহে আমার একটা খালাতো বোন যাত্রাবাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে তাকে মেরে দিয়ে চলে গেছে। এলাকার মানুষ বাসকে ধরছে, ড্রাইভারকে ধরা হয়েছে। আমি খবর পেয়ে যখন গেলাম তখন তাকে দেখলাম ঢাকা মেডিকেল হাসপাতালে। সেখানে যায় তাকে দেখি যে তার মৃত্যুর সজ্জায়, তার হাত ভেঙে যায়, তার মাথা ফেটে যায়, সে মৃত্যুর সজ্জার মধ্যে আছে ওখানে। আর তারপরের দিন আমি যখন সকালবেলা থানার মধ্যে গেলাম, যাই দেখি আপোষ হয়ে গেছে। কি আপোষ হয়ে গেছে? বাসের ড্রাইভার, বাসের মালিক, প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ তাকে মাত্র 15,000 টাকা দিয়ে তাকে ওখানে বিদায় করে দিয়ে যায়। তা আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, তোমরা 15,000 টাকা কেন এই আপোষে গেলা, বিচারে কেন গেলে না? তা আমরা গরিব মানুষ, সাধারণ দিন আনি দিন খাই। আমার এখানে চিকিৎসা করতে ঢাকা মেডিকেলের মধ্যে আমার 8 থেকে 10,000 টাকা চলে গেছে। আমার এই টাকাগুলো কে দিবে? আমি উভয় বাড়িতে হিরাতে তার কাছে গেছি। ভাইরা, সাধারণ মানুষের কত কষ্ট, কত বেদনা, এটা আপনারা যারা বড় আছেন তারা কখনই বুঝবেন না। পাশে এসে ফিল করে অনুভব করেন। একটা বাচ্চা তার শিশুর খাদ্যের জন্য যদি দুধ চুরি করতে পারে, কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশ প্রশাসন। আসুন, আমাদের পাশে থাকুন। এই রাজধানীর ছাত্র বিচার প্রতিবাদ জানাইয়া আমি আপনাদের কাছে সবার সহযোগিতা চাই এবং তার মাঠপত্রে আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব দান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা লাইভে আছেন লাইভে থাকুন। আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। আপনারা কমেন্টস করুন এবং সবাইকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আদনান তাসিনের চাচা আশিকুর রহমান। আজকে আমরা এখানে দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আদনান তাসিন হত্যার 100 দিন অতিবাহিত হলো। প্রশাসনের কাছে এমনকি প্রধানমন্ত্রী দপ্তরেও চিঠি গিয়েছে আমাদের এই সড়ক হত্যা, আদনান তাসিনের এই যে সড়কে যে হত্যা হলো এটার বিচারের জন্য, কিন্তু এ পর্যন্ত কোন ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। সবাই কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে লাইভে নিয়ে আসুন। প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন। তা আমাদের কথা হলো যে যেখানে সড়ক আছে, ফুট ওভার ব্রিজ আছে, কিন্তু এমন কিছু জায়গা আছে হাজার হাজার মানুষ প্রতিদিন রাস্তা পারাবার হচ্ছে, কিন্তু এখানে কোনো ফুট ওভার ব্রিজ নাই, অথবা জেব্রা ক্রসিংও নাই, অথবা স্পিড ব্রেকারও নাই। আর যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানে স্পিড ব্রেকার নেই। সাধারণত গাড়ি দ্রুত ভাবে আসে, জেব্রা ক্রসিং দেখে কিন্তু স্পিড থামায় না। যদি সেখানে স্পিড ব্রেকারের সামনে পেছনে যদি স্পিড ব্রেকার দেওয়া হতো তাহলে গাড়ি অন্ততপক্ষে ধীরস্থিরভাবে যেত, মানুষগুলো দ্রুত রাস্তা পারাপার হতে পারত। আমাদের আকুল আবেদন থাকবে কর্তৃপক্ষের কাছে যে যেখানে যেখানে জেব্রা ক্রসিং আছে তার আগে এবং পিছনে যাতে স্পিড ব্রেকার দেওয়া হোক, তাতে করে গাড়িগুলো স্লো হবে এবং মানুষের মৃত্যু রোধ হবে, মানুষের জীবনের সংখ্যার আপনারা শেয়ার অনেকটুকু হ্রাস পাবে। লাইভে নিয়ে আসুন। আমার একটাই অনুরোধ থাকবে,
আমার ভাতিজা, আমার বন্ধু আহসানুল্লাহ টুডু, তার ছেলে আদনান তাসিন, আজকে 100তম দিন হয়ে গেল তার সড়কে মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আমরা কোনো বিচারই পেলাম না। আমার অনুরোধ থাকবে এবং জনসাধারণের কাছে, আপনারা এখানে যারা রাস্তা পারাপার হচ্ছেন, দেখছেন, আমাদেরকে দেখছেন, আপনারাও এটা মনে মনে শপথ নেন এবং আপনারাও এটা ঝুঁকিতে থাকবেন। আপনারাও এক সময় হয়তো এই বিপদে পড়বেন। আপনাদের নিজেদের জন্য, আমাদের সবার জন্যই আমরা সড়কের যাতে সুষ্ঠু যাতায়াতের ব্যবস্থা করতে পারি এবং গাড়িগুলোকে যাতে সুন্দরভাবে রাস্তায় চলাচলের জন্য দিক নির্দেশনা দিতে পারি, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল। কারণ এইটা রাস্তায় শুধু আমরা যে কজন হাঁটাচলা করি এবং পারাপার হই তা না, এ বাংলাদেশের আপামর জনসাধারণের জীবনের ঝুঁকির কথা। এটা আপামর জনসাধারণের জীবনের ঝুঁকি করে। আপনারা সবাই জানেন সড়কে চলাফেরা কত অনিরাপদ। এই জন্য সবাই মনে মনে সচেতনতা হন এবং নিজ নিজ এলাকায় আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের এলাকা ভিত্তিক সংগঠন গড়ে তুলুন। এলাকা ভিত্তিক আপনাদের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এলাকা ভিত্তিক আপনারা সচেতন হন এবং এলাকা এলাকায় আপনারা এগুলা নিরাপত্তা, যাতে নিরাপদভাবে আমরা সড়কে চলাচল করতে পারি সে ব্যাপারে আপনারা সচেতন হন। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ। আর আমাদের আদনান তাসিনের আত্মার মাগফিরাত কামনায় আমি শেষ করছি। ধন্যবাদ। বিচারহীনতার 100তম দিনে আদনান তাসিন হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জাতীয় কল্যাণ পরিষদের সদস্য কাজী আমানুল্লাহ মাহফুজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আদনান তাসিন হত্যার 100 দিন। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আজও আমাদের দেশে অব্যাহত আছে। যদি আজকে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার পেত, অত্যন্ত মর্মাহত। এরকম সারা বাংলাদেশের ৬৬ জেলাতেই আদনান তাসিনের মতো অজরেই জ্বলছে নিরীহ মানুষের প্রাণ। আমাদের সড়কে যেই শুধু গাড়ি চালক নয়, গাড়ির মালিকদেরও এখানে দায়ী এড়াতে পারে না, প্রশাসনও দায়ী এড়াতে পারে না। আজকে আমাদের প্রশাসনের খামখালি আমরা দেখছি যে দিন দিন ব্যাপার হয়ে উঠছে গাড়ির ড্রাইভারেরা, যেটা অত্যন্ত একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য দুঃখজনক, লজ্জাজনক বলে আমরা মনে করি। আমরা অচিরেই এই হত্যাকাণ্ডের সাথে যে গাড়ির ড্রাইভার, হেল্পার জড়িত, অবিলম্বে তাদের শাস্তির দাবি করছি। পাশাপাশি আজকে সারা বাংলাদেশে পরিবহন সেক্টরে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ সামনে ঈদ, ঘরমুখী যাত্রীরা যেন নিরাপদে তাদের পরিবারের সাথে, তাদের আত্মীয় স্বজনের সাথে, তাদের পাড়া প্রতিবেশীর সাথে নির্বিঘ্নে গিয়ে ঈদ করতে পারে, আমরা সরকারের কাছে সে আহ্বান জানাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকের আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। বিচারহীনতার 100তম দিনে আজকের মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি কথা বলতে চাই।
আদনান তাহসিন শুধু একাই নয়, বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক আদনান তাহসিন রাস্তায় পড়ে থাকে। আপনারা দেখেছেন 2018 সালে আগস্টে সারা দেশব্যাপী কিভাবে ছাত্র আন্দোলন হয়েছিল। শুধু একজন শিক্ষার্থীকে কেন্দ্র করেই নয়, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে, জেলা উপজেলায়, সড়কে মহাসড়কে, বিভিন্ন স্থানে গাড়ির চাপায় ড্রাইভারের অতি গতির কারণে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর সহ সরকারের বিভিন্ন মহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে মেয়র মহোদয়ের কাছে পর্যন্ত স্মারকলিপি পাঠানো হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, বিচার চাওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক ও লজ্জাজনক হচ্ছে আমাদের জন্য যে আজ পর্যন্ত, আজকে 100তম দিনে আমরা কেন প্রেস ক্লাবের সামনে আমরা কেন দাঁড়াতে হবে? বাংলাদেশ স্বাধীন হয়েছে তো সেই 47 বছর আগে। স্বাধীনতার 47 বছর পরেও কেন আমরা একজন সাধারণ নাগরিকের হত্যার প্রতিবাদে 100তম দিনে আমরা প্রেস ক্লাবের সামনে কেন একত্রিত হতে হবে? মুসলমানদের জন্য আজকে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। সবাই রোজা রেখে এই উত্তপ্ত রোদে কেন প্রেস ক্লাবের সামনে আসতে হবে? কেন রাস্তার পাশে কেন সাধারণ ছাত্ররা দাঁড়াতে হবে? আরেকটি কথা আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের উপর মহলে যারা আছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, সবাইকে একটি কথা আমি জোর বলে স্মরণ করিয়ে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীরা চাইলে যে কোনো দাবি আদায় করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সেটা আপনারা 2018 সালের আগস্টে দেখেন সারা বাংলাদেশে কিভাবে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল। অতএব আজকে আবারও সতর্ক করে বলে দিতে চাই, আমাদের ভাই আদনান তাহসিন হয়তো একটা সময় বাংলাদেশের উচ্চ পর্যায়ে যেতে পারত, কিন্তু এই গোলাপটি ফুটার আগেই তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই গোলাপটি ফুটার আগেই তাকে বাসের চাকায় পিষ্ট করা হয়েছে। আজকে আমরা এখানে অনেক কষ্ট নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সামাজিক মাধ্যম এমনকি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আমরা প্রতিনিয়ত নিয়োগ পাঠিয়েছি, কলাম লিখেছি। আমাদের বিশিষ্ট লেখক তুষার আব্দুল্লাহ উনি পর্যন্ত একটা কলাম লিখেছিল তারপর আদনান তাহসিনকে নিয়ে। কিন্তু দুঃখজনক ও লজ্জাজনক হচ্ছে যে 3 মাস 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও আদনান তাহসিনের বাবা একজন প্যারালাইজ রোগী, ওনাকে এই অসুস্থ শরীর নিয়ে উত্তপ্ত রোদে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়। 47 বছর পরে একটি স্বাধীন রাষ্ট্রে এর মতো লজ্জা, হতাশার আর কিচ্ছু হইতে পারে না। বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলবো, কাল ক্ষেপণ না করে, সময় ক্ষেপণ না করে আমার ভাইয়ের হত্যাকারীর বিচার দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের ভিতরে বিচার কাজ সম্পন্ন করতে হবে। আমরা আর একটি দিনও দেখতে চাই না যে হত্যাকারীরা বুক ফুরিয়ে বাংলার মাটিতে ঘুরে ফিরবে। আমরা আর একটিবারও দেখতে চাই না যে আমার ভাইকে বাসের চাকায় পুষ্ট করে মেরেছে সে আবার সেই বাসে বসে বাস ড্রাইভার সেজে সে আবার বাস চালাবে, আবার সেই বাসের যাত্রী হয়ে আমাদেরকে চড়তে হবে। আমরা সুপ্রভাত দেখেছি, সুপ্রভাত এখন আকাশের নামে চলে। এরপরে কিছুদিন আগে দেখলাম জাবালের মোড়,
এখন আমাদের হয়ে গেছে, যেটা আমাদের জন্য সত্যি অনেক লজ্জার, হতাশার। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এটা কখনোই হতে পারে না। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এটা কখনোই মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধুর একটি কথা বারবার মনে পড়ে যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যদি তোমাদের মাত্র একজন দাঁড়ায়, তোমরা তার পক্ষে থাকো। অন্যায়ের পক্ষে যদি হাজারো মানুষ থাকে, তোমরা তার বিরোধিতা করো। অন্যায় যত শক্তিশালী হোক না কেন, তার পরাজয় অনিবার্য। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব ছাত্রীকরণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসানকে। সংগ্রামী সাথী ভাইরা, আজকে আমরা সবাই জানি আমরা এখানে উপস্থিত হয়েছি এই জ্যৈষ্ঠ মাসের তীব্র রোদের মধ্য দিয়ে। আমরা আজকে আদনান তাসিন হত্যার 100 দিন পূর্তি উপলক্ষে তার যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল তার বিচারের দাবিতে। সংগ্রামী সাথী ভাইরা, আমরা দেখেছিলাম সে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের, সে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 জন ছাত্রকে কিভাবে রাস্তার পাশে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল। আমরা তার জন্য তীব্র প্রতিবাদ করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে জামালে নূরের রুট পারমিট বাতিল করার পরেও আমার বাসা মিরপুর, আমি যখন রাস্তায় বের হই তখন দেখি যে সেই রাস্তার উপর দিয়ে জামালে নূর চলে। সংগ্রামী সাথী ভাইয়েরা, এই বাস শ্রমিক মালিকরা তারা ঊর্ধ্ব ক্ষমতাবান হয়, তারা আজকে যে হত্যাগুলো করে যাচ্ছে তার জন্য তারা আইনের ফাঁক ফুকুর দিয়ে তাদের ক্ষমতার প্রয়োগ করে বের হয়ে যাচ্ছে। এই যে আদনান তাসিনকে হত্যা করা হয়েছে রাস্তার মাঝে ছিল, আজকে তার ভবিষ্যৎকে পুরা নষ্ট করে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ভাইয়েরা, আজকে এই স্বাধীন দেশে বিচার ব্যবস্থা এবং এই পররাষ্ট্র যেই মন্ত্রণালয়গুলো আছে, যেই আইন ব্যবস্থাগুলো আছে, তা যেন এক পরাধীনতায় রূপ নিয়েছে। সংগ্রামী সাথী ভাইয়েরা, যার নেতৃত্বে, যার সমন্বয়ে, যার দিক নির্দেশনায় নিরাপদ সড়ক আন্দোলন পরিচালিত হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী ছাত্র নেতা শহীদ আপন। আমি শহীদ আপনকে অনুরোধ করব আদনান তাসিন হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধনের প্রতিবাদ সমাবেশে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। বিচারহীনতার 100তম দিন। আমাদেরই ভাই আদনান তাসিন সেন্ট জোসেফ কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী গত 11 ফেব্রুয়ারি বিমানবন্দর মহাসড়কের শেওড়াবাজার বাস স্টেশনে বাস চাপায় আমাদেরকে ছেড়ে চলে যান। আজ সে আদনান তাসিনের বিচারহীনতার 100তম দিন। সাধারণ শিক্ষার্থীদের কোনো বিচার হয় না। আমরা আপামর জনতা, আমরা ছাপোষা বাঙালি, আমরা না খেয়ে অর্ধাহারে খেয়ে অনাহারে খেয়ে জীবন যাপন করি। আমরা এই দেশের চাকা সচল রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করি, কিন্তু কখনো যদি আমরা রাস্তায় মারা যাই, রাস্তায় না খেয়ে মরে থাকি, কারো কোনো দেখার বিষয় আমাদের নেই, কারণ আমরা ছাপোষা বাঙালি, আমরা আপামর জনতা। আজ আদনান তাসিনের বিচারহীনতার 100তম দিন। আমি বলতে চাই, যদি আজ এই ঘটনাটা আদনান তাসিনের সাথে না হয়ে প্রশাসনিক কারো সন্তানের সাথে হতো, তাহলে কোনোদিন এই বিচারহীনতার 100তম দিন আমাদের দেখা লাগতো না। যদি এটা প্রশাসনিক কারো সন্তান হতো, তাহলে 100 দিন কেন, 7 দিনের মাথায় এই বিচার চলে আসতো, 10 দিনের মাথায় এই বিচারের রায় কার্যকর হয়ে যেত। কিন্তু আমরা আপামর জনতা, ছাপোষা বাঙালি, আমাদের দেখার কেউ নাই ভাই। আমরা রাস্তায় না খেয়ে পড়ে থাকি, রাস্তায় না খেয়ে মারা যায়, আমাদের দেখার কেউ নাই। আমরা সাধারণ জনগণ। আমরা আমাদের
আমরা আমাদের নির্ধারিত আয়ের ট্যাক্স দিয়ে দেশে বসবাস করি। এদেশের সরকারের এদেশের রাজনৈতিক চাকা আমরা সচল রাখি, অর্থনৈতিক চাকা আমরা সচল রাখি, কিন্তু যখন আমরা রাস্তায় মারা যাই, রাস্তায় না খেয়ে পড়ে থাকি, আমাদের দেখার কেউ নাই। আমরা কি দেশের জনগণ না? আমরা কি দেশের নাগরিক না? আমাদের কি সুস্থভাবে শান্তিভাবে বেঁচে থাকার অধিকার নেই? কেন আজ আমরা এখন ওই বিচারের রায় পাচ্ছি না? আদনান তাহসিনের বাবা, লোকটি অসুস্থ, উনি প্যারালাইজড অবস্থায় 100 দিন এদেশের মহলে মহলে, সরকারি মহলে মহলে ঘুরে বেড়াচ্ছে। এরপরে সরকারি মহল থেকে কোনো রায় নেই। কেন নেই? কারণ আমরা সাধারণ বাঙালি। আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এদেশের সাধারণ জনগণ যদি রাস্তায় মরে থাকে, তাদের দেখার কেউ নাই। যদি আজ হতো, আদনান তাহসিনের রায় হতো, আজ যদি আদনান তাহসিনের বাবা যদি আজ কোনো সরকারি প্রশাসনিক মন্ত্রণালয়ের কেউ হতেন, যদি সমাজের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ের কেউ হতেন, তাহলে এই রায় সরাসরি হতো এবং এই রায়ের বিচার হতো। আজ যদি আমি বলতে চাই, আজ আমি মহাখালী থেকে প্রেস ক্লাব আসছি, কিভাবে আমরা নিরাপদ সড়ক চাইবো, যেখানে আমি দেখতে পাই ফ্লাইওভারের মোড়ে যে সিগন্যালটা, সেই সিগন্যালে কোনো প্রশাসনিক লোক নেই, সেই সিগন্যালে কোনো ট্রাফিক পুলিশ নেই। রাস্তার 3 দিকের লাইন খোলা, 3 দিক থেকে গাড়ি একসাথে চলছে, সেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। ট্রাফিক পুলিশ রোদে ছাতার নিচে গিয়ে উনি রেস্ট নিচ্ছে। এদিকে রাস্তায় গাড়ি কিভাবে চলাচল করছে, যাত্রীরা কিভাবে পার হচ্ছে, সেদিকে ট্রাফিক পুলিশের কোনো অগ্রদূরতা নেই সেটা দেখার জন্য। এই পর্যায়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, সেটা কি আমরা কি বলতাম? হ্যাঁ, এটা আমরা বলতে পারতাম সড়ক দুর্ঘটনা, কিন্তু এর পিছনে দায়ী কারা এর পিছনে এগিয়ে যাচ্ছে? আমরা জনগণ। হ্যাঁ, আমরা জনগণ এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের জনগণকে তো একটা দিক নির্দেশনা দেওয়া লাগবে। আমরা বাংলাদেশের জনগণ, যদি কেউ আমাদের দিক নির্দেশনা দেয়, তাহলে আমরা সেই দিক নির্দেশনাগুলো মানতে সক্ষম এবং আমরা সেগুলো মেনে চলি। কিন্তু যারা আমাদেরকে দিক নির্দেশনা দেবে, তাদেরকে যদি আমরা রাস্তাঘাটে না পাই, তাহলে কিভাবে আমাদের এই দেশের সড়ক দুর্ঘটনা কমবে? আজ রোজার দিনে সবাই রোজা রেখে কষ্ট করে রোদে পুড়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে আদনান তাহসিনের বিচারহীনতার 100তম দিনের জন্য। অনেক নিউজ হয়েছে আদনান তাহসিনকে নিয়ে, অনেক পত্রপত্রিকা লেখা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আজ 100তম দিনেও আমরা এর কোনো বিচার ব্যবস্থা পাইনি, আমরা কোনো বিচারের রায়ও পাইনি। আমাদের অনুরোধ, সকলের পক্ষ থেকে অনুরোধ, আমাদের জন্য আর একটা দিন এভাবে দেখা না লাগে, এভাবে যেন বিচারহীনতা আর আদনান তাহসিনের মধ্যে একটা ছাত্রকে মরতে না হয় এবং বিচারহীনতা না থাকতে হয়। আমি বলতে চাই যে আদনান তাহসিন আজ মারা গেছে, সে হতে পারত ভবিষ্যতের একজন প্রধানমন্ত্রী, সে হতে পারত ভবিষ্যতের একজন রাষ্ট্রপতি। আমরা কি দেশের একজন সূর্য সন্তানকে হারালাম না? যদি এভাবে আমাদের দেশ থেকে যদি জনমানব শূন্য হয়ে যায়, যদি এভাবে দেশের সূর্য সন্তানকে আমাদের হারাতে হয় এবং তার বিচার যদি আমরা না পাই, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি 2018 সালের গত 29 জুলাই যখন এমএস বাস স্ট্যান্ডে এখানে 2জন শিক্ষার্থী মারা যায়, ওরা ছিল আমার কলেজের ভাই বোন। ওদের মারা যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগে আমি ওদের সাথে কথা বলে দিচ্ছিলাম, ওদের হাসি মাখা মুখ দেখে দিচ্ছিলাম, কিন্তু কে জানতো 1 সপ্তাহ পরেই ওদের রক্তাক্ত মুখ আমার দেখা লাগবে। আমি থামতে পারিনি, আমি নিশ্চুপ থাকতে পারিনি, সেই আমার ভাই বোনের রক্তাক্ত মুখ দেখে আমি থামতে পারিনি।